মিনি বাংলাদেশও বলা চলে। দেশে যাইতে তো মন করে কিন্তু যাইতে তো পারতাছি না। যেতে পারছেন না। আমরা যে এরিয়াটাতে আছি কোতারায়া, এই জায়গাটা আপনার থাকলে আর কি ফুললি বাংলাদেশের মতো মনে হয়। আমি আর আব্বু ইফতারির পরে একসাথে তারাবি নামাজ পড়তে যাই, হ্যাঁ। তো ওই জিনিসটা অনেক মিস করি। দর্শক, মালয়েশিয়ার জনপ্রিয় বাংলাদেশি পাড়া থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মালয়েশিয়ায় অবস্থানরত যে কোনো বাংলাদেশির কাছে আমার পিছে দিয়ে দেখতে পাচ্ছি যে মাইডিন কমপ্লেক্সটা যে কোনো পদের কেনাকাটার জন্য বেশিরভাগ বাংলাদেশির কাছে খুব পছন্দের বিকল্প হচ্ছে সে মাইডিন। তার ঠিক সামনে বরাবর এই যে প্রসারিত যে চত্বরটা দেখতে পাচ্ছি, যে রাস্তার ধার দিয়ে দোকানপাট, এগুলোই হচ্ছে মালয়েশিয়াতে অবস্থানরত লাখ লাখ যে বাংলাদেশি আছে তাদের ভিতরে একটা বড় অংশ এই কোতারায়ের এসব অঞ্চল ঘিরে কিন্তু কেনাকাটা করে, এখানে চলাফেরা করে। আজকের এই পর্বে আমি আপনাদেরকে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জীবন সম্পর্কে ছোট করে আলোকপাত করার চেষ্টা করব। এই অঞ্চলগুলো আমরা ঘুরে ঘুরে দেখব। তবে আসেন আমরা সামনে থেকে শুরু করি। প্রথমত যে মাইডিন কমপ্লেক্সটা আমরা দেখতে পাচ্ছি, তার এই যে উপর দিয়ে যে লম্বা দালানটা দেখা যায়, কুয়ালালামপুরের সবচেয়ে বিখ্যাত দালানগুলোর একটি। ওই যে পিছে দেখতে পাচ্ছি কেল টাওয়ারকে এখান থেকে স্পষ্ট করে দেখা যাচ্ছে। আর আমার এই পাশ দিয়ে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভবন। আমরা যদি একটু সামনে দিয়ে হাঁটতে থাকি, আসেন আমরা কোতারায়ের ইতিহাস সম্পর্কে ছোট করে একটু জানার চেষ্টা করি। এদিকে যাই। আমরা কিন্তু যে সময়টাতে ভিডিওটা করছি তখন কিন্তু এটা উইকডে চলছে। যখন উইকেন্ড আসবে, অর্থাৎ রোববারের যে মুহূর্তটা, সেই সময়টা এখানে হয়তো হাজারে হাজারে বাংলাদেশি সমবেত হবে। 1960-এর দশকে সর্বপ্রথম ঠিক এখানে থাকা ওই যে মাইডিনটা আছে না, মাইডিনটার কোনা বরাবর এখানে একটা কমপ্লেক্স তৈরি করা হয়েছিল। নাম দেওয়া হয়েছিল কোতারায়া কমপ্লেক্স। এই কোতারায়া কমপ্লেক্সটা সেই কালে মালয়েশিয়ার এই কুয়ালালামপুর শহরের জনপ্রিয় আপনার শপিং ডিস্ট্রিক্ট হিসেবে পরিচিত ছিল। বিলাসবহুল বা অভিজাত পণ্যগুলো সেখানে কিন্তু বিক্রি করা হতো। সেটাকে কেন্দ্র করে ধাপে ধাপে পরবর্তী কয়েক দশকে একটু একটু করে কিন্তু বাংলাদেশি কমিউনিটি এখানে বাসা বাঁধা শুরু করেছে। এবং সেই বাংলাদেশি কমিউনিটি ধীরে ধীরে এই সমগ্র অঞ্চল জুড়ে লাখো বাংলাদেশির আনাগোনার একটা রাজ্যে এটা পরিণত হয়েছে, যেটা হচ্ছে বর্তমানে কোতারায়া অঞ্চল বলে পরিচিত, বা মিনি বাংলাদেশও বলা চলে। কারো কারো কাছে নাকি মিনি ঢাকা নামে পরিচিত। আমি যদি দোকানপাটগুলো দেখাই, খেয়াল করে দেখবেন এখানে যত দোকান আছে, ওই যে রয়্যাল রূপসী, এটা সেটা একের পর এক অনেক রেস্টুরেন্ট আছে। তার পাশাপাশি এখানে আপনি প্রচুর দোকানে দেখবেন কম্বল বিক্রি করা হয়। আপনি ধরেন ঠিক এই অঞ্চলটাতে আসলে ওই যে বাংলাদেশি খাবারের যে স্বাদ পাওয়ার যে মনের আশা, সেটা আপনার পূর্ণ হবে। এখানে যারা মানুষ থাকে, খুব শ্রমজীবী মানুষ, তো এই খেটে খাওয়া মানুষের যে দেশের চাহিদা পূরণ করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাই কিন্তু পূরণ হয়ে হচ্ছে এখানে। তার পাশাপাশি আপনি হয়তো কার্গো অফিস পাচ্ছেন, আপনি বিভিন্ন রকম মানি ট্রান্সফার করতে পারছেন, খাবার দাবারের দোকান পাচ্ছেন, বিভিন্ন কেনাকাটার সুযোগ পাচ্ছেন। আমরা রাস্তাটাকে পার হব, এই দোকানটাতে ঢুকে দেখি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন। আপনাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে? একটা সেলুন দেখছি, বাংলাদেশি সেলুন। আমি একটু যাই, সেলুনটা একটু কথা বলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কি এখানে সেলুন চালাচ্ছেন? আচ্ছা, আপনার রেট কি হিসাব বলেন তো? এখানে আপনার সেলুন চুল কাটতে কত নেন? 12 টাকা। শেভ? 10 টাকা। ধন্যবাদ। আপনার আছে না যে একটু অভিজাত, যখন আপনি হেয়ার কাটের কথা ভাববেন 50 কিন্তু ছাড়াই যাবে, কিন্তু এখানে আপনি দেখছেন 10-12-র ভিতরে কিন্তু আপনার চুল কাটিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার সঙ্গে একটু দু একটা আমি কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। আপনার নামটা বলবেন। আমার নাম জাহাঙ্গীর আলম। আচ্ছা, কয় বছর হলো আছেন? আমি তো এখানে প্রায় 12 বছরের মতো। 12 বছর। জি। তো 12 বছর কি এই জায়গায় আছেন? এই জায়গায়? এই জায়গায়। আচ্ছা, তো এই কোতারায় আপনার কাছে কি মনে হয়, আগে যেরকম দেখেছেন আর এখন মানে পার্থক্য কি? পার্থক্য আগের মতো না, আগে তো অনেক লোকজন ছিল, অনেকটু কমে গেছে। কমে গেছে, তাই না? হ্যাঁ। তো এখন তো একটা রমজান রমজান ব্যাপার চলে আসছে, মানে জি। কি অবস্থা এখানে? রমজান কেমন লাগে? রমজান ভালোই লাগে। ভালো। জি। কিন্তু যে দেশের বাইরে রমজান করছেন, কি মনটা না? যে দেশে যাইতে তো মন করে কিন্তু যাইতে তো পারতাছি না। যেতে পারছেন না। শেষ কবে গেছেন? আমি তো 7 মাস আগে দেশে গেছিলাম। তো কি বছরে কি যান, একবার করে যান? না, 2-3 বছর পর পর যাওয়া হয়। কিন্তু সাধারণত যারা কাজ করে এখানে, ওনারা মানে যাতায়াত কেমন করতে পারে?
মানে বছরে কি প্রতি বছর যাওয়ার সুযোগ হয় যারা সাধারণ যারা শ্রমিক ভাই হিসেবে আসছে? সাধারণ শ্রমিক যারা এরা তো আর প্রতি বছর যেতে পারে না, যারা একটু দেখা যায় ইনকাম ভালো আছে তারা যেতে পারে। দর্শক, আমরা যেই সময়টাতে ভিডিওটা ধারণ করছি তখন কিন্তু রমজান মাসের একটা আগমনী হাওয়া বইছে। আমি যখন এখানে হাঁটছি চলছি, আমি কোনো কোনো জায়গায় দেখেছি রমজান ভিত্তিক কিন্তু কিছু প্রমোশন অফার পর্যন্ত শুরু হয়ে গেছে। আমি ঠিক এই দেশে আসার আগে আমি সিঙ্গাপুরে রেকর্ড করে এসেছি, আমি ইতিমধ্যে দেখছি কিছু কিছু জায়গায় বাজারে কিন্তু দাম কিন্তু পতন হওয়া শুরু করছে, অর্থাৎ রমজান মাসে কিন্তু দাম কমে আসবে। আর এখানে যে রমজানটাতে আপনার কি হয়, এখানে অলিতে গলিতে কি কোনো বাজার টাজার বসে, কিছু হয় কি? হ্যাঁ বসে 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 বাজার বসে, প্রতি বছরই সেম এরকমই বসে। হ্যাঁ, আপনাদের মসজিদ টসজিদ আছে এখানে আশপাশে? এই মসজিদ আছে যে এই জায়গায়, এই জায়গায়। একটু সামনে গেলে মসজিদ আছে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। দর্শক, এই জায়গাটাতে যেটা আমি ভাইয়ের থেকে মসজিদের কথা শুনছিলাম, সেই মসজিদ কিন্তু এখানে একটা মসজিদের ধরন আছে। একটা হতে পারে সুরাও অর্থাৎ নামাজের ঘর, একটা হতে পারে হচ্ছে সরাসরি জামে মসজিদ। সুরাও বা নামাজের ঘরগুলোতে, যেটা মালয়েশিয়াতে এটা একটা বিধান আছে যে আপনি যেসব দালান কোঠা করবেন, কমপ্লেক্স করবেন, সেখানে আপনার একটা নামাজের ঘর সাধারণত রাখার প্রয়োজন পড়ে। এটা একটা সামাজিক সংস্কৃতি যেটা মালয়েশিয়াতে লোকজন কিন্তু সবসময় পালন করে। সেই সুরাওয়ের কিন্তু এখানে ব্যবস্থাপনা আছে। এবং আমি যখন ঘুরে ঘুরে এখানে চলছি সারাদিন ব্যাপী, আমি দেখেছি যে এখানে মোটামুটি কিন্তু ওই মসজিদ থেকে কিন্তু আওয়াজ আসছে বা সুরাও থেকে কিন্তু জামাতের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমি যেরকম এই ভাইয়ের সঙ্গে কথা বললাম, আমি একটু সামনে যেয়ে আমি অন্য কোনো বাংলাদেশি ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আসেন সামনের দিকে যাই। আমি কিন্তু বাংলাদেশি বিভিন্ন ট্রাভেল এজেন্সির আপনার দোকান দেখতে পাচ্ছি। সামনে কিন্তু আপনার যে মানি ট্রান্সফার দেখা যায়, এটার মাধ্যমে কিন্তু বৈধভাবে আপনি দেশে টাকা পাঠাতে পারছেন। দেখি আর কোন দোকানে ঢোকা যায়। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন? এটা বাংলাদেশি পাসপোর্ট দেখছি, এগুলো এগুলো কত করে? এগুলো 5 ইউনিট করে সেল করি আমরা। 5 করে, দেখেন 5 করে পাওয়া যাচ্ছে। পাসপোর্টের কভার থাকে না উপরে, পাসপোর্টের সেফটির জন্য এগুলো ইউজ করা হয়। আপনি ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে কসমেটিক্স আইটেম, মশলা, আর কি আমাদের দেশি ভাইরা বাংলাদেশ যাওয়ার সময় যা যা প্রয়োজন হয় সব মোটামুটি সব আমরা নিয়ে যায়। একটু আসেন তো দেখি তো আপনার দোকানটা, আসেন। বা ছোটবেলায় আগে এসব কিনতাম, চলে এখন এগুলো? হ্যাঁ, আমাদের এই বাংলাদেশের গ্রাম্য এলাকায় যেখানে আর কি বিদ্যুতের অতটা ইয়া নেই, হ্যাঁ, তো জেনারেটর আইপিএস নেই, ওখানে এগুলো এখনো চলে। এটা কত করে? এগুলো আমরা 100 রিঙ্গিট, 120 রিঙ্গিট, 100 রিঙ্গিট মানে 2600 টাকার মতো। হ্যাঁ, এগুলো 2600 টাকার মতো। তো ভাই আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ফাহিম শেখ। মোহাম্মদ ফাহিম শেখ। কতদিন হলো এসেছেন? আমি অ্যারাউন্ড 5 মান্থস। 5 মাস? হ্যাঁ, 5 মাসের মতো। কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আর একটা ভালো লাগার কারণ হচ্ছে আমরা যে এরিয়াটাতে আছি কোতারায়া, হ্যাঁ। এই জায়গাটা আপনার থাকলে আর কি ফুললি বাংলাদেশের মতোই মনে হয়, কারণ বাংলাদেশি খাবার দাবার, মসজিদ, খাবার দাবারের দোকানপাট দেখলাম আশেপাশে খুব আছে। হ্যাঁ। কয়টা আছে? এখানে সব দোকানে ধরতে গেলে একটা করে রেস্টুরেন্ট আছে। আপনাদের দোকানেও আছে? হ্যাঁ, আমাদের ওই যে আপনার ওখানে ভিতরে একটা রেস্টুরেন্ট হ্যাঁ, দেখতে সুন্দর পাচ্ছি। করে restaurant হ্যাঁ, না? এখানে কিন্তু হাঁটতে হাঁটতে আমি যেটা দেখলাম, কোনো এই যে এরকম বড় দোকানের সাথে ট্রাভেল এজেন্সি চোখে পড়লো, বেশিরভাগের সাথে কিন্তু আমি দেখলাম হচ্ছে একটা ভিতরের দিকে একটা রেস্টুরেন্ট থাকে, আবার রাস্তার ধারে ধারেও কিন্তু রেস্টুরেন্ট পাওয়া যাচ্ছে। তো 5 মাস হলো দেশে কি টাকা পয়সা পাঠিয়েছেন? হ্যাঁ, পাঠাই তো অল্প কিছু যখন যা পারি। কয়বার পাঠিয়েছেন? আমি এই 2-3 বার পাঠিয়েছি আর কি। কিসের মাধ্যমে পাঠাবেন? বিকাশের মাধ্যমে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক গে ভাইয়া, কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ, কোন অঞ্চলের মানুষ আপনি? আমি ঢাকা মুন্সিগঞ্জ। ঢাকা মুন্সিগঞ্জ। হ্যাঁ। ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, দেখা হবে, আল্লাহ হাফেজ। আচ্ছা, বাইরের দিকে যাই, দেখি রেস্টুরেন্ট কোনো একটা একটু ঘুরে দেখি কেমন রেস্টুরেন্ট কি আছে। দেখি এটা কি রয়্যাল রূপসী? কি অবস্থা, কি অবস্থা ভাই, কেমন আছেন? কিছু না, দেখতে আসলাম আপনাদের রেস্টুরেন্টে কি আছে। বাহ, কত করে ভাই গরুর মাংস কত করে ধরেন? কি হিসাবে ধরেন বলেন? প্লেট হিসেবে কত পড়ে? 8 টাকা 10 টাকা। 8 টাকা 10 টাকা। মাছ কত করে? 5 টাকা। 5 টাকা। আমরা একটু সামনের দিকে আগাতে থাকি, এদিকে যত সামনের দিকে যেতে থাকবো আপনার এখানকার পরিবেশ প্রকৃতি আরো সুন্দর হতে থাকে। আমি এখন যে এখানে হাঁটছি, আমি কিন্তু একা নাই, আমার সঙ্গে আরো 2 জন আছে। একজন আছে হচ্ছে বাদশাহ, অনেকে আমার ব্লগ টক থেকে চিনে, আর আরেকজন আছে হচ্ছে অলি। হাই। অলি হচ্ছে মালয়েশিয়াতে থাকে। কয় বছর আছো? হ্যাঁ, 8 বছর। 8 বছর হয়ে গেছে। আমি অনেক আগে কিন্তু মালয়েশিয়াতে থাকতাম, সেই সময় আমি অলিকে দেখেছি, কারণ আমি মালয়েশিয়া ছেড়েছি 6 বছরের বেশি চলে গেছে। তো কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো ভালো, লাগে। ভালো। জি ভাই। এই যে আছো, এত বছর আছো, মানে মালয়েশিয়া, মানে দেশের কথা কি মনে টনে পড়ে আদৌ? অবশ্যই ভাই, ভাই অনেক মিস করি। তাই? তাই? ফ্যামিলি ছাড়া এখানে একা।
স্বাভাবিক। তো ঈদ টিদ করতে কি দেশে যাও, হ্যাঁ ভাই, কিন্তু কিছু ঈদ কি এখানেও করা হয়? হ্যাঁ কিছুই তো সেই সময় কেমন লাগে? ভাইয়া ধরেন এই সামনে হচ্ছে রোজা, হ্যাঁ। তো রোজার ঈদ, রোজার শেষে ধরেন আমরা ইফতারি করি একসাথে, আমি হ্যাঁ, আব্বু আম্মু। হ্যাঁ। তো আমি আর আব্বু ইফতারির পরে একসাথে তারাবি নামাজ পড়তে যাই, হ্যাঁ। তো ওই জিনিসটা অনেক মিস করি ভাই। কোতারা কমপ্লেক্স থেকে এখন হেঁটে যে জায়গাটাতে এসে পৌঁছে গেছে, আমার পাশ দিয়ে কিন্তু কুয়ালালামপুরে খুব পুরানো নদী বয়ে চলছে, একদম উত্তর থেকে দক্ষিণমুখী প্রায় 120 কিলোমিটারের কাছাকাছি কিন্তু পথ অতিক্রম করছে, এবং এই নদীটাকে বলা হচ্ছে রিভার অফ লাইফ। যারা বাংলাদেশি কমিউনিটি আছেন, আপনারা প্রবাসে বসে দেশের জন্য শ্রম দিচ্ছেন, আপনার পরিবারের দায়িত্ব নিচ্ছেন, আপনারা যে অর্থটা পাঠাবেন সেটা আপনারা অবশ্যই বৈধ উপায়ে পাঠাবেন। এই বৈধ উপায় যখন আপনি পাঠাবেন, আপনি কিন্তু রাষ্ট্র কর্তৃক প্রণোদনা পাচ্ছেন, যে প্রণোদনাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং আপনার বৈধ পথে পাঠানোটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই বৈধভাবে টাকা পাঠান, আর যেটাই পাঠাবেন সেটার জন্য আপনারা বেছে নিন বিকাশকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।